19 নভেম্বর বৃহস্পতিবার রাত 8টায় অনিমেষ করা এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। চট্টগ্রামে করোনা সংক্রমণের হার গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ, দেশে প্রাণ গেল আরও 30 জনের। ডোপ টেস্টে পজিটিভ হয়ে চাকরি গেল ডিএমপির 9 সদস্যের, সাময়িক বরখাস্ত 8 জন, চাকরি যেতে পারে আরও 59 জনের। কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের দায়ে আসামি মজনুর যাবজ্জীবন কারাদণ্ড, 13 কার্যদিবসে বিচার। চট্টগ্রামে গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে করোনা সংক্রমণের হার। প্রশাসনের অভিযানের পরও মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানা নিয়ে উদাসীন বেশিরভাগ মানুষ। এ অবস্থায় শীতের শুরুতেই বন্দরনগরীর পরিস্থিতি ভাবিয়ে তুলছে স্বাস্থ্য সংশ্লিষ্টদের। গেল এপ্রিলে চট্টগ্রামে করোনা শনাক্তের পর জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল আক্রান্তের হার, যা শতকরা 30 ভাগে পৌঁছায়। দ্বিতীয় সপ্তাহ থেকে কমতে থাকে এ সংখ্যা। অক্টোবরে নেমে আসে 6 থেকে 8 শতাংশে, কিন্তু গত 2 সপ্তাহে সংক্রমণ দাঁড়িয়েছে 15 থেকে 17 শতাংশে। শীতের শুরুতেই যা ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের। গত মাসে আমাদের সেটা ছিল যে ধরেন কেবিনের মধ্যে আমার 22 জন, 23 জন, 24 জন থাকতো, 3-4টা কেবিন খালি থাকতো। কিন্তু গত লাস্ট 2 উইকস যদি আমি করি, তখন কিন্তু আমার কেবিন কিন্তু একটাও খালি নেই। কয়েক মাস ধরে রোগীর সংখ্যা কমে যাওয়ায় বন্ধ করা হয়েছে একটি ফিল্ড হাসপাতাল ও 6টি আইসোলেশন সেন্টার। স্বাস্থ্য প্রশাসন বলছে, পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে। সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া আছে যে আইসোলেশন সেন্টারগুলো দ্রুততম সময় যাতে চালু করা যায়। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এই ধরনের সিমটম দেখা যাওয়া মাত্রই তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন, দ্রুত পরীক্ষা করার ব্যবস্থা নেবেন এবং পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তারা যেন আইসোলেশনে থাকেন। করোনা সংক্রমণ ভয়াবহতার ইঙ্গিত দিলেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই বেশিরভাগ মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিনই মাঠে নামতে হচ্ছে প্রশাসনকে। আমরা এই মোবাইল কোর্ট পরিচালনা করছি, মিডিয়ার মাধ্যমে মেসেজ দিচ্ছি, মাস্ক বিতরণ করছি, এগুলোর মাধ্যমে জনগণ সচেতন হবে। সবশেষ তথ্যে চট্টগ্রামের করোনায় এ পর্যন্ত আক্রান্ত 22,883 জন, মৃত্যু হয়েছে 311 জনের, আর সুস্থ হয়েছেন 17,250 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে কথা বলার জন্য যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলবো তার সঙ্গে। অনুপম, চট্টগ্রামের পরিস্থিতি এত খারাপ হবার কারণ কি এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কোনো ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে কি? প্রথমত হচ্ছে আমরা যেটি খবরও বলছিলাম যে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চট্টগ্রামে সংক্রমণ এবং পরীক্ষার যে সংখ্যা সেটির বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে 6 থেকে 7 শতাংশ এবং সর্বোচ্চ 8 শতাংশ পর্যন্ত ছিল। কিন্তু চলতি মাসের গত 2 সপ্তাহ ধরে এই সংক্রমণের হার পরীক্ষার সাথে তুলনা করলে সেটি এখন প্রায় 15 থেকে 17 শতাংশে গিয়ে পৌঁছেছে। তো কেন আসলে হঠাৎ করে এই অবস্থা তৈরি হচ্ছে, সেটির জন্য আমরা চিকিৎসক এবং স্বাস্থ্য বিভাগের অনেকের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে জনসাধারণের মধ্যে এখন করোনা নিয়ে শুরুতে যে ধরনের সতর্কতা ছিল সেটি লক্ষ্য করা যাচ্ছে না। এখন চট্টগ্রামে অনেকগুলো সামাজিক যে অনুষ্ঠান সেগুলো খুব দেদারসে হচ্ছে, বিভিন্ন বিয়ে বা পারিবারিক যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো হচ্ছে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় আয়োজনও খুব ঘটা করে হচ্ছে। এর বাইরে বিভিন্ন জায়গায় যে জমায়েত অর্থাৎ পার্ক, রেস্টুরেন্ট এই ধরনের জনসমাগম স্থলগুলোতে কিন্তু সেই করোনার পূর্বের মতো অবস্থা তৈরি হয়েছে। এর ফলে এই সাধারণ মানুষের মধ্যে এই সংক্রমণের বিষয়টি বেড়ে যাচ্ছে। এছাড়া গণপরিবহনেও কিন্তু এখন কোনো ধরনের সতর্কতার বালাই নেই এবং জনসাধারণের যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার যে প্রবণতা সেটিও কমে গেছে। অর্থাৎ মাস্ক ব্যবহার করা অথবা সম্ভব যেখানে যেখানে সম্ভব সেখানে নির্দিষ্ট দূরত্ব রাখা, এই বিষয়গুলো এখন নেই। ফলে সংক্রমণের সংখ্যা বাড়ছে। আর যেহেতু গত 3 সপ্তাহ ধরে একটু একটু শীত পড়ছে এবং চিকিৎসকরা যেটি ধারণা করছেন যে এই শীতের কারণে সারা বিশ্বব্যাপী যে করোনার একটি আক্রান্তের গ্রাফটি ঊর্ধ্বমুখী, সেই প্রবণতাও এখানে দেখা যাচ্ছে। আরেকটি আতঙ্কের বিষয় হচ্ছে, আমরা শুরুতে দেখেছিলাম কিন্তু সাধারণ মানুষের মধ্যে
করোনার কোনো সিনড্রোম দেখা দিলে সাথে সাথে পরীক্ষা করানোর একটি প্রবণতা ছিল, কিন্তু এই মুহূর্তে এসে আমরা চারপাশে বা সাধারণ মানুষের মধ্যে যেটি দেখছি যে এখন আসলে কেউ বিভিন্ন ধরনের খুব গুরুতর সিনড্রোম দেখা গেলেও তারা পরীক্ষা করাতে চান না, কারণ পরীক্ষা করালে তাকে আইসোলেশনে থাকা অথবা কোয়ারেন্টাইনে থাকা এই ধরনের যে ব্যাপারগুলো এটিকে সাধারণ মানুষ এক ধরনের ঝামেলা বলে মনে করে, এবং সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এখন আসলে খুব গুরুতর অবস্থা তৈরি না হলে কেউ করোনার পরীক্ষা করছে না। তো এটিও একটি বড় সমস্যা বলে চিকিৎসকরা বলছেন। আরেকটি বিষয় একটু জানতে চাই যে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করোনার চিকিৎসা কেন্দ্রগুলি অথবা যেই স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলি প্রস্তুত কিনা? অনেকগুলি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছিল, সেগুলোর অবস্থা কি? আসলে প্রস্তুতির জায়গাটাও আমাদের চোখে ও এখানে আমরা শুরু থেকেই করোনার এই সমস্ত স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির বিষয়টা যেমনটা দেখছিলাম যে যত বেশি কথা হচ্ছে ঠিক কাজে কিন্তু ততটা আমরা লক্ষ্য করিনি, এবং ঠিকই একই অবস্থা কিন্তু এই লম্বা সময় ধরে, অর্থাৎ আমরা যদি মার্চ থেকে হিসাব করি তাহলে ইতিমধ্যে কিন্তু 4-5 মাস 6 মাস চলে গেছে। কিন্তু ইতিমধ্যে আমরা প্রথমে যেটি দেখছিলাম চট্টগ্রামের শুরুতে যে একটি ফিল্ড হাসপাতাল খোলা হয়েছিল সেটি ইতিমধ্যে বন্ধ হয়েছে, আইসোলেশন সেন্টারগুলো বন্ধ হয়েছে বেশিরভাগ। তো আমরা এই বিষয়ে সিভিল সার্জন যে বক্তব্য সেটি হচ্ছে তাদের সিটি কর্পোরেশনকে তারা ইতিমধ্যে বলেছেন যে আইসোলেশন সেন্টারগুলো যাতে চালু করা যায়, আবার প্রস্তুতি থাকে, যেহেতু এখনো রোগী আইসোলেশন সেন্টারগুলোতেও যেতে চান না, যদি কোনো রোগী যেতে চান তাহলে সেই জন্য যাতে প্রস্তুতি থাকে। আর ফিল্ড হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও তাদের কথা হয়েছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন, যাতে যে কোনো সময় আমার ফিল্ড হাসপাতালটি চালু করা যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে চট্টগ্রামে সরকারি হাসপাতালগুলোতে এই করোনা ওয়ার্ডগুলোতে কিছুটা ফাঁকা, কারণ সাধারণ মানুষ সেখানে সেবার যে প্রাপ্তি সেটি বুঝতে পেরে এখন আসলে ওই মুখে হতে চান না। তবে বেসরকারি হাসপাতালগুলোতে এখন করোনা ইউনিটগুলোতে তিল ধারণের ঠাঁই নেই, অর্থাৎ তাদের যে সেখানে যে পরিমাণ মানুষকে অ্যাকোমোডেট করার মতো সুযোগ আছে তার চেয়ে অনেক বেশি রোগী তাদেরকে ক্ষেত্র বিশেষে ভর্তি নিতে হয়, আবার কখনো কখনো ওয়েটিং এ রেখে অর্থাৎ তালিকাভুক্ত নাম করা হচ্ছে, তারপর একজন রোগীকে রিলিজ দেওয়ার পর আরেকজন রোগীকে সেখানে ভর্তির সুযোগ করা হচ্ছে। অর্থাৎ এই যে বেসরকারি হাসপাতালগুলোতে যে রোগীর ভিড়, পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে এখনো খালি আছে, এটি থেকেই স্পষ্ট আসলে সরকারিভাবে কি কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা শুরু থেকেই দেখছি যে অনেক সমন্বয় সভা হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে চট্টগ্রাম শহরে আমরা গত সময়ও দেখেছি যে অক্সিজেনের জন্য মানুষের হাহাকার ছিল, আইসিইউর জন্য মানুষের হাহাকার ছিল, এবং সেই পরিস্থিতি যে খুব বেশি উন্নতি হয়েছে হয়তো কাগজে কলমে যে দাপ্তরিকভাবে কিছুটা সংখ্যা বেড়েছে, কিন্তু সেটি বাস্তবিকভাবে কতটা উন্নতি হয়েছে সেটি চিন্তার বিষয়। আরেকটি তথ্য জানাতে চাই যে করোনার জন্য আরেকটি ডেডিকেটেড হাসপাতাল যেটি হলি ক্রিসেন্ট হাসপাতাল, সেটি শুরু থেকে এই পর্যন্ত নানা ধরনের তর্ক আলোচনা বিতর্ক হয়ে এখনো কিন্তু চালু করা যায়নি। তো যে কাজটি 6-7 মাস ধরে করা যায়নি সেটি আসলে আগামী ঢেউয়ের দ্বিতীয় ঢেউ আসার আগে আদৌ করা যাবে কিনা সেটি আসলে এক ধরনের ভাবার বিষয়। সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার যে অনীহা এবং আপনি বলছিলেন যে সামাজিক দূরত্ব না মানার যে একটি প্রবণতা তৈরি হয়েছে, তার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে আমরা গতকালকেই দেখেছি যে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে, তাতে কি কোনো ধরনের পরিবর্তন আসছে? একটু পরিবর্তন আসছে, একেবারেই এই ধরনের যে অভিযানগুলো হচ্ছে তাতে কোনো উন্নতি হচ্ছে না সেটি আসলে বলা যাবে না, কারণ এখানে যাদেরকে জরিমানা করা হচ্ছে, আমরা বেশ কয়েক দফা এই ধরনের এই অভিযানগুলো কাভার করেছি। প্রতিদিন চট্টগ্রাম শহরে 2 বেলায় 10টি মোবাইলটি অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত এই কাজটি করেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণ মানুষ, যেহেতু এখানে 200-500 এবং সর্বনিম্ন 50 টাকা জরিমানা গুনতে হচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে 5 টাকা বা 10 টাকার একটি মাস্কের জন্য একজন মানুষকে যখন সর্বনিম্ন 50 টাকা থেকে 500 টাকাও জরিমানা দেওয়া হচ্ছে, অথবা ক্ষেত্র বিশেষে কয়েক ঘন্টার জেলও দেওয়া হচ্ছে, সেটি আসলে কিছুটা প্রভাব তৈরি করছে। এবং রাস্তাঘাটে আমরা, তবে আরেকটি বিষয় হচ্ছে সাধারণ মানুষ যখনই কোনো স্থানে এই ধরনের মোবাইল কোড দেখে তখন তারা পকেট থেকে মাস্কটি বের করে পরে, আবার মোবাইল কোডটা বা ওই এলাকা পার হয়ে যাওয়ার পর আবার সেটি পকেটে ঢুকিয়ে রাখে। এবং সবচেয়ে বেশি যে প্রবণতাটি হচ্ছে যারা মূলত বাইরে লম্বা সময় ধরে কাজ করেন
তাদের মধ্যে আমরা দেখেছি যে এই মাস্ক পরে থাকার কোনো মানে ইচ্ছা থাকে না, কারণ তারা যেটি বলেন যে লম্বা সময় ধরে দীর্ঘ সময় ধরে এটা অনভ্যস্ততার ব্যাপার, বা ঘাম হয়, মুখে ঘাম হয়, গরম লাগে, এই ধরনের নানা বিষয়ে আলোচনা হয়, সেক্ষেত্রে তারা আসলে এগুলো পড়তে চান না। তবে আমরা দেখছি যে 2 সপ্তাহ বেশি সময় ধরে এই মোবাইল কোডগুলো চলছে, কিছু কিছু সচেতনতা তৈরি হচ্ছে, এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন আমরা দেখছি যে শুরু থেকে আমরা যেটা দেখছিলাম যে সচেতন করার, সেই বিষয়ে কিছু প্রভাব ইতিমধ্যে তৈরি হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এডিটর স্পিকে একটি বিরতিতে যাচ্ছি। এখানে একজনকে অন্যায়ভাবে হয়তোবা তার রিপোর্ট ম্যানিপুলেট করা, কিংবা যিনি কোন সময় তার টেস্টটি করা হয়েছিল, সেটা একটা বড় বিষয়। এগুলো যদি সমন্বয় ঠিক থাকে তাহলে পরে সম্ভব নয় ম্যানিপুলেট করা, কিন্তু যদি এর মধ্যে কোনো ধরনের গলদ বা ফাঁক থাকে তাহলে পরে হয়তো অনেকাংশে এটা সম্ভব। যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে অনেকে আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আপনাকে যদি তথ্য জানে, এর মধ্যে এসআই 7 জন, সার্জেন্ট 1 জন, এএসআই 5 জন, নায়েক 5 জন, কনস্টেবল 50 জন। তো যাদের বিরুদ্ধে, যাদের দায়িত্ব হচ্ছে এটি নিয়ন্ত্রণ করা, তারা যখন এই ব্যবসার সঙ্গে জড়িত হয়ে যায়, সেটি কতখানি উদ্বেগের? এটা অবশ্যই অনেকটা উদ্বেগের। আমরা কিছুদিন আগে, বিশেষ করে গত 2 বছর ধরে এক ধরনের অ্যাগ্রেসিভ পুলিশিং দেখছিলাম মাদকের বিরুদ্ধে। আপনারা বিশাল সংখ্যার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছেন মাদক রিলেটেড। তো সেই একই মাদকের বিষয় এবং মাদকের কারবার যদি পুলিশ, যারা কিনা জননিরাপত্তা এবং মাদক নিয়ন্ত্রণের কাজে জড়িত, তাদের বিরুদ্ধে আসে, তাহলে পরেও সেটা যথেষ্ট উদ্বেগজনক। এবং এইটা আমি তো মনে করি শুধুমাত্র এই কনস্টেবল বা এসআই পর্যন্তই না, এটা সকল স্তরেই পুলিশের আসলে এটা চলমান থাকা উচিত, এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিও থাকা উচিত। যদি এরকম কারোর বিরুদ্ধে অভিযোগ আসে, তার চলাচল কিংবা তারও মাদক গ্রহণের প্রমাণ থাকে, তাহলে পরে তাকেও আইনের আওতায় আসলে নিয়ে আসাটা খুবই জরুরি। কিন্তু মাদক যদি আমরা নির্মূল করতে চাই, শুধু পুলিশ না, যারা মাদক ব্যবসায়ী, এর রুট যেইখানে, সেই পুরো চক্রটিকেই ভাঙা দরকার। জি, এইটা আসলে কি 2018 সালে আমাদের একটা মাদকের নতুন আইন হয়েছে। আপনি দেখেন 1990 সালের আইনটা থেকে 2018 সালের আইনটা কিন্তু খুব একটা কোনো তফাৎ নেই। একটা মাদক যেটা 1990-তে ছিল না, ইয়াবা, সেটাকে নতুন করে এনলিস্ট করা হয়েছে এবং বলা হচ্ছে যে 200 গ্রামের বেশি ইয়াবা পেলে তাকে ফাঁসি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যাবে। এর বাইরে খুব একটা যুগান্তকারী কিছু করা হয়নি। এই যে আপনার অপরাধের সাজা বাড়ি নিয়ন্ত্রণের যে একটা প্রক্রিয়া, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না খুব একটা কার্যকর বিষয়, স্পেশালি মাদকের মতো বিষয়। এখানে আপনাকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ লাগবে, সমন্বিত উদ্যোগ লাগবে। এটাকে আপনি শুধুমাত্র কঠোর শাস্তি দিবেন, এবং কঠোর শাস্তি আসলে অনেক সময় ভেঞ্জেন্সের জন্ম দেয়, প্রতিহিংসার জন্ম দেয়। তো যার ফলে এটা আপনি যেটা বলছেন সমূল উৎপাটন কিংবা সমাজ থেকে আপনি মাদককে নির্মূল করবেন, সেটা সম্ভব নয়। আরেকটি বিষয় হচ্ছে, মাদক কেউ খুশি খুশি মনে গ্রহণ করে, এই বিষয়টা মনে করার কোনো কারণ নেই। পুলিশের মধ্যে আমি এটা মনে করি, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, এটা আসলে কঠোর শাস্তির আগে তাকে একটা সুযোগ দেওয়া যায় কিনা, তার মাদক গ্রহণের মানে অনুসন্ধান কারণ এখানে একটা স্বাধীন ভাবে এটাকে নিরূপণ করা যায় কিনা, যে কেন তিনি মাদকাসক্ত হচ্ছেন বা কেন মাদক গ্রহণ করছেন কিংবা ব্যবসার সাথে জড়িত হচ্ছেন। তারপরে গিয়ে চূড়ান্ত বা একটা কঠিন শাস্তি, যেটা কথা আমরা বারবার বলছি, এবং আমাদের সমাজে একটা পপুলিস্ট ধারণা যে কঠিন শাস্তি সেটা মৃত্যুদণ্ড পর্যন্ত হলে পরে আমরা সবকিছুতে খুশি হয়ে যাই। এবং সেই জায়গাটাতে আসলে আপনি যেই সমাধানটা চাচ্ছেন, সেইটা আমার মনে হয় সম্ভব না। এটা যদি সমন্বিত একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলছি একটা উইন উইন অ্যাপ্রোচ নিয়ে যদি আপনি দেখেন, তাহলে পরেই আমার মনে হয় মাদকের বিরুদ্ধে সফলতাটা সবচেয়ে বেশি আসবে। খায়র মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বেলা 3টার দিকে এই রায় ঘোষণা করেন মোসাম্মদ কামরুন নাহার। এতে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী, তবে আপিলের সিদ্ধান্ত জানিয়েছে আসামি পক্ষ। এ বিষয়ে কথা বলতে রাজধানী থেকে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা। ব্যারিস্টার মিতি সানজানা, সম্প্রতি কয়েকটি ঘটনায় আমরা দেখেছি যে ধর্ষণের ক্ষেত্রে বেশ তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এটিও খুব কম কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের এই বিষয়টিও হয়েছে। আপনার কি মনে হয় যে ধারাবাহিকভাবে এই কয়েকটি ঘটনায় যাদের বিচার খুব তড়িৎ গতিতে হলো, তার ফলে এই ধর্ষণকারীদের তাদের একটি সিগন্যাল যাবে যাতে এই প্রবণতা সমাজে একটু হলেও কমবে? জি, ধন্যবাদ। অবশ্যই আমি আসলে আমার কাছে মনে হয় এটা। দেখুন, এই যে ধর্ষণ আইনের যে পরিবর্তনটি এসছে, এই আইনের পরিবর্তনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির বিধান যে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে এই আইন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ রিকগনাইজ করেছে এবং স্টাবলিশ করেছে যে ধর্ষণ একটি অত্যন্ত ঘৃণ্যতম অপরাধ, এবং এর জন্য
সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। এবং আপনি দেখুন এই ধারাবাহিকতায় শুধু যে থিওরিটিক্যালি এটি এস্টাবলিশ হয়েছে তা নয়, সেই সাথে সাথে কিন্তু এই যে দ্রুত বিচারগুলো হচ্ছে এবং দ্রুত বিচারের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে, এই আজকের যে রায়টি আমরা পেয়েছি, ঘটনাটি ঘটেছে জানুয়ারি মাসে। তো আপনি দেখুন জানুয়ারি মাস থেকে এত দ্রুততম রায়ের মাধ্যমে অবশ্যই এটি ন্যায় বিচারের জন্য একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত। এবং এর মাধ্যমে আপনি যেটি বলছিলেন যারা অপরাধী রয়েছে তাদের কাছে অবশ্যই এটি একটি সিগন্যাল পৌঁছাবে যে, এবং তারা প্রত্যেকেই কিন্তু অ্যালার্ট হবে যে থিওরিটিক্যালি যেমনি ভাবে আমরা এস্টাবলিশ করেছি এটি, সেই সাথে সাথে প্র্যাকটিক্যালি আইনগুলো প্রণয়ন করা হচ্ছে এবং আইনের কিন্তু কঠোর বাস্তবায়ন হচ্ছে এবং দ্রুততম বিচার ব্যারিস্টার মিতি সানজিন, আরেকটি বিষয় একটু বলি যে সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসে 216 জন নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে 44টি। আইন তৈরির মাধ্যমে কি আমরা কাঙ্ক্ষিত বার্তা আসলে দিতে পেরেছি? দেখুন, প্রত্যেকটি বিষয় তো একটু সময়ের সাথে সাথে এই আইনটি মাত্র আমরা পেরেছি এবং কিছুটা সময় তো আসলে দিতে হবে। এবং দেখুন, এই মিডিয়াতে ঠিক একইভাবে আমরা যেমন ধর্ষণের ঘটনাগুলোকে হাইলাইট করি, সেই সাথে সাথে এই যে আজকে যে একটি দ্রুততম বিচারের মাধ্যমে একটি রায় হলো, এই ব্যাপারগুলো কিন্তু ইকুয়ালি আপনার গুরুত্ব সহকারে এগুলোকেও কিন্তু আসলে মিডিয়াতে প্রচার করতে হবে। তাহলে করেই কিন্তু এই বার্তাটি মানুষের কাছে পৌঁছাবে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, অনেক কেস এর আগে যেগুলো রিপোর্টেড আনরিপোর্টেড ছিল তারা কিন্তু এগিয়ে আসছে, তারা কিন্তু আরো উৎসাহিত হচ্ছে এবং তারা কিন্তু সেই সাহসটি পাচ্ছে এবং তারা সামনে এগিয়ে আসছে আরো বেশি বেশি করে এই কেসগুলো রিপোর্ট করার মাধ্যমে, এবং তারা আরো বেশি আইনের আশ্রয় লাভ করতে যাচ্ছে। তার মানে কিন্তু এই আইন সংশোধনের মাধ্যমে এবং এই যে দৃষ্টান্তগুলো স্থাপিত হচ্ছে এর মাধ্যমে কিন্তু মানুষ অনেকটাই কমফোর্টেবল হচ্ছে, যার কারণে তারা আসলে বিচারের আশ্রয় নিতে চাচ্ছে এবং আইনের আশ্রয় নিতে চাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এই কারণে এত রিপোর্টেড কেস আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেগুলো আগে আনরিপোর্টেড থেকে যায়। মিতি সানজানা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকিং। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।